হ্যালো এভরিওয়ান, অপটিমাইজ স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ভারতের পরিবেশ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কিছু আইন নিয়ে আলোচনা করব আর মনে রাখার চেষ্টা করব। এই আইনগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, WBPSC, রেলওয়েজ, SSC, RRB বা WBPর জন্য কিন্তু খুবই জরুরি। তো চলুন শুরু করা যাক। আপনারা জানেন কি ভারতের পরিবেশ আইনের ভিত্তিটা কিন্তু সেই ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল। আমাদের এই টাইমলাইনটা শুরু হচ্ছে ভাবুন প্রায় এক শতাব্দী আগে থেকে ১৯২৭ সাল থেকে। এটাই ছিল সেই প্রথম বড় মাপের একটা আইন যা পরিবেশ বিশেষ করে জঙ্গল বা বন সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়। এখন এই যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট ১৯২৭ এর আসল উদ্দেশ্যটা কি ছিল সেটা বুঝতে হবে। মূল লক্ষ্যটা ছিল জঙ্গল এবং জঙ্গল থেকে পাওয়া যে সম্পদ, ধরুন কাঠ বা অন্যান্য জিনিস, সেগুলো কিভাবে পরিবহন হবে, তার ব্যবসাটা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেটার উপর। মানে আসলে ফোকাসটা ছিল জঙ্গলকে একটা রিসোর্স হিসেবে ম্যানেজ করার উপর। সংরক্ষণ বা কনজারভেশনের ধারণাটা তখনও সেভাবে আসেনি। আচ্ছা, এবার চলে আসুন একদম স্বাধীনতার পরের সময়টায়। এখানে এসে কিন্তু একটা বিরাট চিন্তাভাবনার পরিবর্তন দেখা যায়। এখন ফোকাসটা শুধু রিসোর্স ম্যানেজমেন্ট থেকে সরে এসে অ্যাক্টিভ কনজারভেশন বা সক্রিয় সংরক্ষণের দিকে ঘুরতে শুরু করল। বলতে পারেন এখানেই ভারতে আসল পরিবেশ সংরক্ষণের যুগ শুরু হয়। দেখুন, এতদিন তো শুধু জঙ্গল নিয়ে আইন ছিল, ঠিক তো? কিন্তু জঙ্গলের ভেতরে যে পশু পাখিরা থাকে তাদের কি হবে? এই প্রশ্নটা থেকেই যেন ১৯৭২ সালের আইনটা জন্ম নিল। আর সেই জন্যই এই বছরটাকে বন্যপ্রাণীর জন্য একটা বিশাল টার্নিং পয়েন্ট বলা হয়। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ১৯৭২ এর মাধ্যমে এই প্রথমবারের জন্য ভারতের বন্যপ্রাণী মানে পশু, পাখি, গাছপালা সবকিছু বাঁচানোর জন্য একটা শক্তিশালী আইনি কাঠামো তৈরি হলো। এই আইনের ফলে শিকার করা বা কিছু নির্দিষ্ট প্রজাতির ব্যবসা করা পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হলো। আর এর সাথে সাথে জাতীয় উদ্যান ও অভয়ারণ্য তৈরির পথটাও খুলে গেল। এবার আসুন ৮০ দশকে। এই দশকটা ছিল পরিবেশ আইনের জন্য এক কথায় অ্যাকশনের দশক। এই সময়ে খুব তাড়াতাড়ি পরপর কয়েকটা বড় আইন আনা হয়। যেমন ১৯৮০-তে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, ৮১-তে এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, আর ৮৬-তে আসে একটা ব্যাপক এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। বোঝাই যাচ্ছে পরিবেশ নিয়ে চিন্তাভাবনা তখন খুব দ্রুত বাড়ছিল, আর এই আইনগুলো ছিল তারই প্রতিফলন। এই যে ছবিটা দেখছেন, এটা খুব সুন্দরভাবে ৭০ আর ৮০-র দশকের মূল আইনগুলোকে একসঙ্গে দেখাচ্ছে। দেখুন প্রসেসটা কেমন ছিল। প্রথমে বন্যপ্রাণী, তারপর বন, আর তারপর বায়ু দূষণ নিয়ে ভাবা হয়েছে। এই আইনগুলো কিন্তু একটা আরেকটার উপর ভিত্তি করে ভারতের সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণের জন্য একটা সলিড আইনি ভিত্তি তৈরি করেছিল। এবার আসি ১৯৮৬ সালের আইনটাতে। এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একে বলা হয় আমব্রেলা অ্যাক্ট বা ছাতা আইন। কারণ কি? কারণ হচ্ছে ততদিনে দেশে বড় শিল্প দুর্ঘটনা ঘটে গেছে, আর সবাই বুঝতে পারছিল যে একটা অনেক বেশি শক্তিশালী আইন দরকার। এই আইনটা কেন্দ্রীয় সরকারকে পরিবেশের গুণমান বাঁচানো আর জল, বায়ু, মাটি সব ধরনের দূষণ নিয়ন্ত্রণ করার একটা ব্যাপক ক্ষমতা দিল, যেন আগের সব আইনগুলোকে একটা ছাতার তলায় নিয়ে এলো। চলুন এবার আমরা সরাসরি ২১ শতাব্দীতে চলে যাই। এখানে এসে আমরা দেখব আইনের ফোকাসটা আরও কতটা বড় হচ্ছে। এখন শুধু সংরক্ষণ নয়, জীববৈচিত্র্য, মানুষের অধিকার এবং আইন কিভাবে প্রয়োগ করা হবে, এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। নতুন সহস্রাব্দের প্রথম বড় পরিবেশ আইনটা আসে ২০০২ সালে, আর এর মূল টার্গেট ছিল ভারতের যে বিশাল আর সমৃদ্ধ জীববৈচিত্র্য সেটাকে রক্ষা করা। বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট ২০০২ এর প্রধান উদ্দেশ্য ছিল দুটো। নাম্বার ১, আমাদের যে জীববৈচিত্র্য আছে সেটাকে বাঁচানো বা সংরক্ষণ করা। আর নাম্বার ২, এর যে উপাদানগুলো আছে সেগুলো যেন টেকসইভাবে ব্যবহার হয়, মানে এমনভাবে ব্যবহার করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল পায়। এই ছবি দুটো কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে কিভাবে এই আইনি কাঠামোটা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে। ১৯৮৬-র পরিবেশ সুরক্ষা আইনের পর থেকে ২০০২-এর জীববৈচিত্র্য আইন এবং তার পরের আইনগুলোতে আদিবাসী অধিকার এবং বিচার ব্যবস্থার মতো নতুন আর জরুরি বিষয়গুলো যুক্ত হয়েছে। এই তুলনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখুন, ২০০৬ সালের আইনটা শুধু প্রকৃতিকে বাঁচানোর কথা বলছে না, প্রকৃতির সাথে যে বনবাসী মানুষগুলো থাকে তাদের অধিকারের কথাও বলছে। এটা কিন্তু দৃষ্টিভঙ্গির একটা বিরাট পরিবর্তন। আর তারপর ২০১০ সালে তৈরি হলো ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল। এটা হলো একটা বিশেষ আদালত
যা শুধু পরিবেশ সংক্রান্ত মামলাগুলোর দ্রুত এবং কার্যকর নিষ্পত্তির জন্য বানানো হয়েছে। ঠিক আছে, এবার চলে আসুন একদম পরীক্ষার প্রস্তুতির জন্য পুরো বিষয়টা একবারে ঝটপট রিক্যাপ করে নেই। এই সারাংশটা আপনাদের মূল বিষয়গুলো মনে রাখতে দারুণ সাহায্য করবে। তাহলে মূল মাইলফলকগুলো কি হল? প্রথমে ১৯২৭-এর বন আইন, যা ছিল সম্পদ কেন্দ্রিক। তারপর ১৯৭২-এর বন্যপ্রাণী সুরক্ষা আইন, যেটা সংরক্ষণের সূচনা করে। এরপর ১৯৮৬-এর পরিবেশ সুরক্ষা আইন, মনে আছে তো, ওটা আমব্রেলা অ্যাক্ট। তারপর ২০০২-এর জীববৈচিত্র্য আইন, আর শেষে ২০১০-এর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আইন, যা বিচার ব্যবস্থার উন্নতি ঘটাল। এই ক্রমটা মনে রাখা কিন্তু পরীক্ষার জন্য খুব জরুরি। অপটিমাইজ স্টাডির সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। প্রস্তুতি চালিয়ে যান।